নির্বাচন বাধাগ্রস্ত করার নতুন ষড়যন্ত্র একটি গোষ্ঠী। শুধু ভোট দিলেই চলবে না, হিসাবও কড়াই গণ্ডায় বুঝে নেওয়ার আহ্বান তারেক রহমানের। নির্বাচনে দুর্নীতিবাজ দখলদারদের লাল কার্ড দেখানোর আহ্বান জামায়াত আমিরের। জনগণের সম্পদের ওপর হাত না দেওয়ার প্রতিশ্রুতি। ভোটার টানার প্রতিযোগিতায় জমে উঠেছে জাতীয় নির্বাচনের মাঠ। বাড়ছে উত্তাপ, রাজধানীতে এনসিপি প্রার্থীর ওপর হামলার অভিযোগ। এবারে নির্বাচন যে কোনো সময়ের চেয়ে বেশি তাৎপর্যপূর্ণ। ভোট সুষ্ঠু করতে সশস্ত্র বাহিনীকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ প্রধান উপদেষ্টার। নির্বাচন বাধাগ্রস্ত করার জন্য একটি গোষ্ঠী নতুন করে ষড়যন্ত্র শুরু করেছে। এই মন্তব্য করে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। নোয়াখালীর হাতিয়ায় নির্বাচনী জনসভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে কথা বলেন তিনি। ভোট দিয়ে হিসাবও কড়াই গণ্ডায় বুঝে নেওয়ার আহ্বান জানিয়েছেন তারেক রহমান। সোমবার বিকেলে নোয়াখালীর হাতিয়া দ্বীপ সরকারি কলেজ মাঠে নির্বাচনী জনসভার আয়োজন করে বিএনপি। এতে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেন দলের চেয়ারম্যান তারেক রহমান। আজকে সময়ের অভাবে আমি আপনাদের পাশে এসে দাঁড়াতে পারিনি। বড় বড় কাজগুলো শুরু হবে ইনশাল্লাহ, সেই সময় আপনাদের কাছে আসব, সেই সময় আপনাদের সাথে দেখা হবে। তিনি অভিযোগ করেন, নির্বাচন বাধাগ্রস্ত করতে একটি পক্ষ উঠে পড়ে লেগেছে। ভোটারদের শুধু ভোট দেয়া নয়, আহ্বান জানান কেন্দ্র পাহারা দেয়ারও। আমাদের দেশের মানুষের ভোটের অধিকার কেড়ে নেওয়া হয়েছিল। যারা এই কাজটি করেছিল তারা দেশ থেকে চলে গিয়েছে। কিন্তু প্রিয় ভাই বোনেরা, এখন অন্য একটি গোষ্ঠী তারা আবার কিছু কিছু ষড়যন্ত্র করছে যেন নির্বাচন বাধাগ্রস্ত হয়। এই ব্যাপারে আপনাদের সকলকে সচেতন থাকতে হবে। নিজের ভোট দেওয়ার যে অধিকার, তার হিসাব কড়াই গণ্ডায় বুঝে নিতে পরামর্শ দেন বিএনপি চেয়ারম্যান। ভোট দিয়ে চলে আসলে চলবে না, ভোট দিয়ে ওখানে থাকতে হবে, যাতে করে আপনার যে ভোটটা আপনি দিলেন এই ভোটের হিসাব কড়াই গণ্ডায় বুঝে আনতে হবে। তারেক রহমান বলেন, নির্বাচিত হলে নারী শিক্ষা, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, স্বাস্থ্য কার্ড সহ বেকারদের প্রশিক্ষণ দিয়ে স্বাবলম্বী হতে সহায়তা করবে বিএনপি। চিকিৎসার জন্য কি করব, শিক্ষার জন্য কি করব, কৃষক ভাইদের জন্য কি করব, এগুলো যেমন সব আপনাদের সামনে তুলে ধরলাম। হাবিবুর রহমান, ডিবিসি নিউজ। ঝিনাইদহে নির্বাচনী জনসভায় বক্তব্য রাখছেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। সরাসরি যাচ্ছে সেখানে। এই এলাকায় মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠান নেই। শিক্ষা প্রতিষ্ঠান যেমন নেই, স্বাস্থ্য সেবা নিশ্চিত করার জন্য তেমন কোন মেডিকেল কলেজ বা বিশেষায়িত হাসপাতালও নেই। আমরা ঘোষণা করেছি ইনশাআল্লাহ পর্যায়ক্রমে আল্লাহ যদি আমাদেরকে সুযোগ দেন তাহলে পর্যায়ক্রমে বাংলাদেশের প্রত্যেকটি জেলায় আমরা সরকারি মেডিকেল কলেজ গড়ে তুলব ইনশাআল্লাহ। শুধু মেডিকেল কলেজ গড়ে তুলে দূরে থেকে চেয়ে চেয়ে বসে থাকবো না, সবগুলা মেডিকেল কলেজকে উন্নত প্রযুক্তি সমৃদ্ধ করে দক্ষ জনবল দিয়ে এমনভাবে পরিচালিত করা হবে যাতে সংশ্লিষ্ট এলাকার জনগণ স্বস্তির সাথে তাদের স্বাস্থ্য সেবার অধিকার সানন্দে স্বেচ্ছায় এখানে এসে তারা ভোগ করতে পারেন। আমরা মাঝে মাঝে দেখি চিকিৎসকরা অনেক সময় মফস্বল জেলাগুলার মেডিকেল কলেজে আসতে চান না। তার তিনটা কারণ। নাম্বার 1, তাদের সন্তানদেরকে লেখাপড়া করানোর জন্য মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠান থাকে না। নাম্বার 2, নিজেদেরও স্বাস্থ্য সেবা নেওয়ার মতো পর্যাপ্ত ব্যবস্থা থাকে না। নাম্বার 3, এইখানে তাদের সন্তানদের পরিবারের সদস্যদের কর্মসংস্থানের কোনো ব্যবস্থা থাকে না। আমরা ঘোষণা করেছি ইনশাআল্লাহ আমরা কর্মবান্ধব পরিবেশ সারা বাংলাদেশে গড়ে তুলব। মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলব, প্রাইমারি থেকে একদম ইউনিভার্সিটি পর্যন্ত। 18 কোটি মানুষের দেশ। এই দেশে শিক্ষা ব্যবস্থাকে ঠিক না করা পর্যন্ত জাতিকে ঠিক করা সম্ভব নয়। একটি বেটার এডুকেশন ছাড়া একটা বেটার নেশন আমরা গড়তে পারবো না। এই জন্য শিক্ষায় অবশ্যই আমরা গুরুত্ব দেব। তখন ওই চিকিৎসক বন্ধুটি আর নিজেকে নিয়ে বিপদে পড়বেন না। সম্মানিত ভাইয়েরা, শুধু চিকিৎসক না, এই ধরনের বহু পেশায় দক্ষ মানুষ এখানে আসতে চায় না। আমরা তাদেরকে পরিবেশ নিশ্চিত করার পরেও যদি কেউ না আসেন, তার ব্যবস্থা
তার বিপক্ষে রাষ্ট্র ব্যবস্থা নিতে ভুল করবে না। রাষ্ট্রের অর্থ আপনার পিছনে খরচ করা হচ্ছে, এই প্রতিষ্ঠানের পিছনে খরচ করা হচ্ছে সেবার জন্য, কাজের জন্য, অন্য জায়গায় বসে থেকে এখান থেকে টাকা নেওয়ার জন্য নয়। ভুল বুঝবেন না, শুধু চিকিৎসক না, সকলের প্রায় একই অবস্থা। প্রিয় ঝিনাইদহবাসী, এই জেলার যোগাযোগ ব্যবস্থা আলহামদুলিল্লাহ যতটুকু আছে, কিন্তু আরো বহু করার প্রয়োজন রয়েছে। এখান থেকে যদি পাশের জেলা যশোরে যেতে চান, কোন রোগী নিয়ে হয়তো সেখানে আপনি মুভ করতে চান, সেখানে একটা মেডিকেল কলেজ আছে, আরো উন্নত কিছু চিকিৎসা প্রতিষ্ঠান আছে, স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান আছে। রাস্তার এমন বেহাল দশা যে রাস্তায় রোগী অর্ধমৃত অবস্থায় হয়ে যাবে। কেন? রাজধানীতে ভোটারের দুয়ারে দুয়ারে ছুটছেন প্রার্থীরা। সকাল থেকে মধ্যরাত পর্যন্ত চলছে প্রচারণা। প্রার্থীদের কেউ কেউ প্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে হামলা, পাল্টা হামলার অভিযোগ এনেছেন। অনেকের অভিযোগ, নির্বাচন কমিশন লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে ব্যর্থ। দেশের ক্ষমতায় পালাবদল হলেও দুর্নীতি, চাঁদাবাজির চিত্র একই আছে বলেও অভিযোগ কারো কারো। এত অনিয়মের অভিযোগের মধ্যেই ভোটারের মন জয়ের চেষ্টা করছেন সবাই, দিচ্ছেন নানা প্রতিশ্রুতিও। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতির অংশ প্রচারণার দল ভিত্তিক প্রতিশ্রুতি, পাল্টাপাল্টি বক্তব্যের পর এবার এসেছে হামলার অভিযোগ। ঢাকা 18 আসনের 11 দলীয় জোটের প্রার্থী আরিফুল ইসলাম আদিবের উপর হামলার ঘটনার অভিযোগ উঠেছে বিএনপির বিরুদ্ধে। দুপুরে রাজধানীর উত্তরা বিএনএস সেন্টারে প্রেস ব্রিফিংয়ে হামলার জড়িতদের গ্রেপ্তার না করলে উত্তরা অবরোধের হুঁশিয়ারি দেয় তারা। বিএনপিকে অতি দ্রুত তার সাংগঠনিক পদ থেকে অব্যাহতি দিতে হবে। 2 নম্বর আছে আইন শৃঙ্খলা বাহিনীকে আগামী 24 ঘন্টার মধ্যে দিদার মোল্লাকে আটক করতে হবে। অভিযোগের পর বিএনপির পক্ষ থেকে তদন্তের পর ব্যবস্থা নেয়ার কথা জানানো হয়েছে। একই আসনের স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দিন রনি জনসংযোগ করে ভোট চাইছেন নিজের জয়ের জন্য। ঢাকা 8-এর জোট প্রার্থী নাসিরউদ্দিন পাটোয়ারি প্রচারণার সময় অভিযোগ করেন নির্বাচন কমিশন নিরপেক্ষ নয়। আমরা আমাদের অধিকার আদায়ের জন্য যা যা করা দরকার সর্বোচ্চ শক্তি প্রয়োগ করব। ঢাকা 9 আসনে স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারা প্রচারণা চালাতে গিয়ে তার পক্ষে জোয়ার এসেছে বলেও দাবি করেন। এরকম ভালোবাসা পাওয়া অনেক বড় প্রাপ্তি, আর আমরা প্রচারণা চালিয়ে যাচ্ছি। ঢাকা 17 আসনের প্রার্থী বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে করালবাসীর কাছে ভোট চান দলটির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার মোহাম্মদ রফিকুল ইসলাম। অভিযোগ করেন জামায়াত পেছনের পথ দিয়ে ক্ষমতা দখলের চেষ্টা করছে। যেভাবে তারা কথা বলছেন, তাদের যে দাম্ভিকতা যেটা তারা দেখাচ্ছেন, তাতে মনে হচ্ছে যে তারা মনে হয় যে কোনো ব্যাকডোরের রাজনীতি করার চেষ্টা করছে। ঢাকা 6 আসনের বিএনপির প্রার্থী ইশরাক হোসেন জামায়াতকে উদ্দেশ্য করে বলেন তারা ভণ্ডামি ও চাঁদাবাজি করছে। সরকারি দল যদি বলতে হয় সেটা তো জামাত, তার মানে জামাতই ঢাকা 6 এবং 8 এই চাঁদাবাজ, এই ভণ্ডদেরকে আমরা আর বাংলাদেশের মাটিতে এই রাজত্ব করতে দিব না। পুরনো পল্টন ও বিজয়নগরে জনসংযোগে ঢাকা 8 আসনের বিএনপির প্রার্থী মির্জা আব্বাস নিজ আয়ের বিষয়ে আলোচকদের এনবিআরে গিয়ে খোঁজ নেবার আহ্বান জানান। আপনারা খোঁজখবর নিয়ে দেখবেন, যেটা ভালো হয় সেটা করবেন। তবে এলাকার মানুষ হিসেবে আমার দাবি থাকলো যে আপনারা আমাকে একটা ভোট দেবেন, ভাই বোন মিলে। এছাড়াও রাজধানীর সব আসনেই বিভিন্ন দল ও স্বতন্ত্র প্রার্থীরা চষে বেড়াচ্ছেন অলিগলি, চাইছেন ভোট। সানিয়া আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণায় উৎসব মুখর দেশ। ভোটের দিন যত সামনে আসছে ততই বাড়ছে প্রার্থীদের প্রচারণার ব্যস্ততা। ভোটারদের কাছে টানতে পাড়া, মহল্লা, অলিগলি ঘুরে নানা প্রতিশ্রুতি দিচ্ছেন তারা। পাশাপাশি প্রতিপক্ষকে ঘায়েল করতে ছুটছেন বাক্যবাণ। জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার 5ম দিনে প্রার্থীদের প্রচারে সরগরম ভোটের মাঠ। ঠাকুরগাঁওয়ের নিজ আসনে নির্বাচনী সভা করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 71-এ যারা দেশের বিপক্ষে ছিল তাদের ভোট না দেওয়ার আহ্বান জানান তিনি। দলটা আমার দেশে বিশ্বাস করে না, স্বাধীনতাতে বিশ্বাস করে না, তার কাছে আমি ভোটটা দিয়ে দেশটা কি সর্বনাশ করবো নাকি? বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ কক্সবাজারের চকরিয়ার বোমবিলছড়িতে পথসভায় অভিযোগ করেন দেশ নিয়ে পরিকল্পনা না থাকা একটি দল ধর্ম নিয়ে রাজনীতি করছে। আগামী দিনের যে নির্বাচন আমাদের আপনাদের সবার ভাগ্য পরিবর্তনের নির্বাচন। শুধুমাত্র ধর্মের বাহানায় কেউ কেউ জান্নাতের বরাদ্দ দিচ্ছে, সেই বাহানায় যেন আমরা বিভ্রান্ত না হই।
হিলির ধরন্দা ও পল্লী বিদ্যুৎ এলাকায় গণসংযোগ করেন দিনাজপুর 6 আসনে বিএনপি প্রার্থী ডাক্তার AZM জাহিদ হোসেন। কেউ কেউ হয়তো অপচেষ্টা চালাতে পারে, যেটা যাতে একটি বিতর্কিত নির্বাচনের মধ্যে পড়তে পারে কিনা সেই বিষয়ে। চট্টগ্রামের শহীদ ইসমামুল হকের কবর জিয়ারতের মাধ্যমে নির্বাচনী পদযাত্রা শুরু করেছে জাতীয় নাগরিক পার্টি। পরে বোয়ালখালীতে পথসভায় দলের মুখপাত্র বলেন, জুলাই আন্দোলনের ফসল ঘরে তুলতে হলে ব্যালটে বিপ্লব ঘটাতে হবে। 11 দলীয় ঐক্য জোটের পক্ষ থেকে আহ্বান থাকবে, আপনাদের একটা ভোটের মাধ্যমে এবার বাংলাদেশ দীর্ঘকালীন স্বাধীনতা মুক্তির দিকে এগিয়ে যাবে। লালমনিরহাট 1 আসনে জাতীয় পার্টির প্রার্থী মশিউর রহমান রাঙা সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা প্রকাশ করেন। কয়েকবার আমরা আক্রান্ত হয়েছি, এই ধরনের কর্মকাণ্ড যদি অব্যাহত থাকে তাহলে নির্বাচনের সহিংসতা অনিবার্য হয়ে যাবে। বগুড়া 6 আসনে বাসদ মনোনীত প্রার্থী দিলরুবা নুরী ভোটারদের কাছে টানতে দিয়ে যাচ্ছেন নানা প্রতিশ্রুতি। পাকিস্তানি শাসন থেকে আমাদের বাংলাদেশ স্বাধীন হবার উদ্দেশ্যই ছিল শিক্ষা শেষে কাজের অধিকার, কাপড়ের অধিকারের নিশ্চয়তার জন্য। খুলনা 2 আসনে বিএনপি প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু নগরীর জোড়াঘাট এলাকায় জনসংযোগের সময় প্রতিশ্রুতি দেন বন্ধ মিল কারখানা চালুর। এই শহরের মানুষগুলোকে শান্তি এবং স্বস্তিতে রাখা, সমস্ত মৎস্য সম্পদের জন্য যে সমস্ত মিল ছিল বন্ধ কিন্তু সেগুলো চালু করা। রাঙামাটির জোড়াছড়ি বিভিন্ন এলাকায় বিএনপি প্রার্থী দীপেন দেওয়ান জনসংযোগ করেন। প্রতিদ্বন্দ্বী ইসলামী আন্দোলনের জসিমউদ্দিনও প্রচারণা চালিয়ে যাচ্ছেন। বাগেরহাট 3 আসনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা সুজন আয়োজিত অনুষ্ঠানে মুখোমুখি হন ভোটারদের। এখানে শ্রমিকরা যাতে রাজনীতি মুক্তভাবে তাদের কার্যক্রম চালিয়ে যেতে পারে এই ব্যাপারে আমরা যথেষ্ট উদ্যোগ নিই। আমরা বৈষম্যহীন বাংলাদেশ নির্মাণ করব, এখানে প্রতিহিংসা প্রতিশোধের রাজনীতি আমরা করব না। তবে শুধু কথায় নয়, কাজে প্রমাণ করবেন এমন প্রার্থীকে নিজেদের প্রতিনিধি নির্বাচিত করার কথা জানান ভোটাররা। খালিদ হাসান, ডিবিসি নিউজ ডেস্ক। নিজেরা অক্ষমতা প্রকাশের কারণে জামায়াত ইসলামীর নারী প্রার্থী নেই বলে জানিয়েছেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল ও মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের। বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিনের সাথে বৈঠক শেষে এই কথা বলেন তিনি। নির্বাচনী কাজে থাকা জামায়াতের নারী কর্মীদের নেকাব খুলে দেয়া সহ আক্রমণাত্মক আচরণ করা হচ্ছে এমন অভিযোগ নিয়ে ইসিতে যায় জামায়াতের প্রতিনিধি দল। জুবায়ের বলেন, এমপিওভুক্ত শিক্ষকদের নির্বাচনী কাজে বাধা দিচ্ছে ও জরিমানা করছেন ম্যাজিস্ট্রেটরা। সবগুলো কেন্দ্রে পর্যাপ্ত সিসি ক্যামেরা বসাতে সিইসিকে পরামর্শ দিয়েছেন বলেও জানান তিনি। এছাড়া রিটার্নিং অফিসারদের বিরুদ্ধেও পক্ষপাতিত্বের অভিযোগ আনেন তিনি। কয়েকদিন থেকে দেখতে পাচ্ছি যে আমাদের নির্বাচনী কার্যক্রমে নারী কর্মীরা যখন কাজ করতে বেরোচ্ছেন তখন দেশের বিভিন্ন জায়গাতে তাদের উপর হামলা হচ্ছে, তাদেরকে নাজেহাল করা হচ্ছে, তাদেরকে অপদস্থ করা হচ্ছে এবং কোনো কোনো জায়গাতে খুবই লজ্জাজনকভাবে তাদের নেকাব পরিহিত অবস্থায় থাকলে তাদের নেকাব খোলার জন্য বলা হচ্ছে। তাদের অনেকের হাত থেকে মোবাইল ছিনিয়ে নেওয়া হচ্ছে। নির্বাচন কমিশনকে আমরা অনুরোধ জানিয়েছি এই ব্যাপারে ওনারা যাতে প্রয়োজনীয় পদক্ষেপ, রিটার্নিং অফিসার, আইনশৃঙ্খলা বাহিনী সহ যারা আছেন মাঠে কাজ করেন তারা যাতে সেই ভূমিকা পালন করেন। ঋণখেলাপিদের নির্বাচনে অংশ নেওয়া ঠেকাতে ব্যবস্থা নিচ্ছে কমিশন। দুপুরে নির্বাচন ভবনে সাংবাদিকদের এই কথা বলেন কমিশনার আব্দুর রহমান এল মাসুদ। তিনি বলেন, রাজনৈতিক দলের পক্ষ থেকে কোনো চাপ নেই, তাই স্বাধীনভাবে কাজ করছে কমিশন। নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড রক্ষার কাজ চলছে বলেও জানান তিনি। অন্যদিকে আজ থেকে দেশের বিভিন্ন জায়গায় পোস্টাল ব্যালট পাঠানো শুরু হয়েছে। গণভোট ও জাতীয় নির্বাচনের ফল একসাথে প্রকাশ হবে বলে জানিয়েছেন কমিশনের সচিব আখতার আহমেদ। দেশ বিদেশে পোস্টাল ব্যালটে ভোট গণনার কারণে জাতীয় নির্বাচনের ফল প্রকাশে দেরি হবে। কূটনীতিকদের সাথে নির্বাচন কমিশনের বৈঠক শেষে ব্রিফিংয়ে এসব কথা জানান তিনি। গণভোট এবং জাতীয় সংসদ নির্বাচন এর ভোট গণনা কনকারেন্টলি হবে, পাশাপাশি হবে। কেন্দ্রের রেজাল্ট গ্রহণ সময় মতনই হয়ে যাবে, 3 থেকে 3.5 ঘন্টা বা 4 ঘন্টা উঠতে। রিটার্নিং অফিসারের কাছে প্রবাসীদের ভোটের যে কেন্দ্রগুলো সেখানে আপনার গণনার সময় বেশি লাগবে। ঋণ খেলাপি যারা তারা যাতে নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে এ ব্যাপারে আমরা নির্বাচন কমিশন অত্যন্ত সচেষ্ট। কিন্তু ঋণ খেলাপি এর ব্যাপারে নির্বাচনে অংশগ্রহণ গ্যারান্টরের পারবে। এখানে দেখা গেল যে অধিকাংশ লোক আসছে গ্যারান্টর, আমরা সুপ্রিম কোর্টের ওই রুলিংটা দেখে তাদেরকে আমরা বলেছি, তাদেরকে বৈধ করেছি।
ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট বাংলাদেশের গণতান্ত্রিক ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণ। একথা জানিয়ে ভোট অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে সশস্ত্র বাহিনীকে সর্বোচ্চ সতর্কতার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সকালে সেনা সদরে সশস্ত্র বাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় এই কথা বলেন প্রধান উপদেষ্টা। তিনি সেনা সদরে পৌঁছালে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল নাজমুল হাসান ও বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান তাকে অভ্যর্থনা জানান। এ সময় আসন্ন নির্বাচন সবার জন্য অংশগ্রহণমূলক, শঙ্কামুক্ত ও সুষ্ঠু করতে সশস্ত্র বাহিনীকে পেশাদারিত্ব, নিরপেক্ষতা এবং আন্তঃপ্রাতিষ্ঠানিক সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালনের দিক নির্দেশনা দেন প্রধান উপদেষ্টা। বলেন, দীর্ঘদিন ভোটাধিকার থেকে বঞ্চিত একটি জাতি জুলাই অভ্যুত্থানের মাধ্যমে যে আকাঙ্ক্ষা প্রকাশ করেছে, এবারে নির্বাচনে ভোটদান হবে তার চূড়ান্ত বহিঃপ্রকাশ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের দিন ঠিক হয়েছে 12ই ফেব্রুয়ারি। সারা দেশে বইছে সেই ভোটের হাওয়া। এ নিয়ে কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামীর জনপ্রতিনিধিরা, সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। এখন আছে সংসদীয় আসন 178, ঢাকা 5-এ। ডিবিসি ইলেকশন এক্সপ্রেস আজ সারাদিন ছিলাম ঢাকা জেলায়। এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত আছেন ঢাকা 5 সংসদীয় আসনে বাংলাদেশ ইসলামী আন্দোলন মনোনীত প্রার্থী। আমরা তার সাথে একটু কথা বলবো। আপনি তো এই আসনে নির্বাচন করছেন, কেমন সাড়া পাচ্ছেন সাধারণ মানুষের এবং লেভেল প্লেইং ফিল্ড আছে কিনা? জি ধন্যবাদ। যেহেতু বিগত দিনে আমার স্রোতের বিপরীত থেকে জনগণ 2বার আমাকে সিটি কর্পোরেশন নির্বাচনে নির্বাচিত করেছে, জনপ্রত্যাশার ভিত্তিতে আমার এই নির্বাচনে আসা। সেজন্য আলহামদুলিল্লাহ মানুষের ব্যাপক সাড়া আছে। আমরা বিভিন্ন শ্রেণী পেশার মানুষের কাছে যাচ্ছি এবং তাদের সমস্যাগুলো, সংকটগুলো আমরা শুনছি। সে আলোকে আমরা মানুষকে প্রতিশ্রুতি দেওয়ার চেষ্টা করছি এবং আমরা এই অঞ্চলে, যেহেতু আমি এই অঞ্চলের সন্তান, এই অঞ্চলে যে সমস্যা এবং সংকটগুলো জেনে আমরা মানুষকে ইস্তেহার দিচ্ছি। প্রচারণা চালানোর ক্ষেত্রে কোনো হুমকি বা ভয়ভীতি দেখানো হচ্ছে কিনা, এরকম কোনো অভিযোগ আছে কিনা? জি, এখনো পর্যন্ত আমাদেরকে ওইভাবে প্রত্যক্ষভাবে হুমকি দেওয়া না হলেও নির্বাচনের যে মাঠ, সেটা আমরা মনে করি যে এখানে প্রশাসনের নিষ্ক্রিয়তা আছে এবং নির্বাচন কমিশনের আমি মনে করি আর বলিষ্ঠ ভূমিকা পালন করা দরকার। লেভেল প্লেইং ফিল্ড যেটা আমরা এটা এখনো পর্যন্ত পাইনি। বড় দলগুলো এই ক্ষেত্রে বেশি সুবিধা পাচ্ছে। আমরা এই ক্ষেত্রে বলবো যে এই বিষয়টির প্রতি দৃষ্টি দেওয়ার জন্য। যদি নির্বাচিত হন তাহলে আপনার পরিকল্পনা কি? জি, যেহেতু বিগত দিন আমার জনপ্রতিনিধিত্বের একটি অভিজ্ঞতা রয়েছে, সেই আলোকে আমরা আমাদের এই ঢাকা 5-এ যে 12টি ওয়ার্ড আছে, সেখানে একটি ওয়ার্ড অ্যাকশন প্ল্যান তৈরির মাধ্যমে সেখানে আমাদের নাগরিকদের যে সমস্যা এবং সংকটগুলো আছে সেগুলো নিয়ে আমাদের পরিকল্পনা রয়েছে। এর মধ্যে আমাদের ওয়ার্ডের নারীদেরকে নিয়ে আমাদের পরিকল্পনা রয়েছে। আমরা নারীদের কর্মসংস্থানগুলো আমরা নিরাপদ করতে চাই এবং তাদেরকে নিয়ে আমাদের বিভিন্ন কর্মসূচি নেওয়া আছে। আমরা বয়স্ক নাগরিকদেরকে নিয়ে আমাদের পরিকল্পনা নেওয়া আছে। আমরা আমাদের শিশুদেরকে নিয়ে আমাদের পরিকল্পনা আছে এবং আমি আমার পরিকল্পনার মধ্যে আমরা এই ওয়ার্ডটাকে আমরা আমাদের যে বাজার ব্যবস্থা, আমাদের যে মার্কেট ব্যবস্থা, আমাদের যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে সেগুলো নিয়ে আমাদের কাজ করার পরিকল্পনা রয়েছে। আমরা এভাবে এই অঞ্চলে আমাদের তরুণদের যে খেলার মাঠ, এটা প্রয়োজন, এগুলো নিয়ে আমাদের পরিকল্পনা রয়েছে। আমাদের স্বাস্থ্য কমপ্লেক্স দরকার, সেটা ইনশাল্লাহ আমরা করব যদি জনগণ তাদের ভোটের মাধ্যমে আমাদেরকে নির্বাচিত করে। সর্বোপরি মানুষ সুশাসন চায়, সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে আমরা প্রশাসনকে নিরপেক্ষ রাখার চেষ্টা করব এবং অবকাঠামোগত যে বিষয়গুলো আছে, একজন সাংসদের সক্ষমতার মধ্যে যা যা করা দরকার, যেটা করার সুযোগ আছে, ইনশাল্লাহ আমরা এটা করার চেষ্টা করব। যদি কোনো কারণে নির্বাচিত না হন তাহলে মানুষের জন্য কিভাবে কাজ করবেন, একটু যদি ছোট করে বলতেন। জি, আসলে নির্বাচিত হওয়ার মাধ্যমে হয়তো আমি একটা সাংবিধানিক দায়িত্ব পাবো, সেই ক্ষেত্রে হয়তো কাজ বেশি করতে পারবো। কিন্তু যেহেতু আমরা গণমানুষের সাথে সম্পৃক্ত, আমরা নির্বাচিত হওয়া ছাড়াও আমরা আমাদের সমাজের যে কাজগুলো, মানুষকে নিয়ে যে কাজগুলো, সেই কাজগুলো আমাদের আছে, সেগুলো আমাদের থাকবে। আর যদি নির্বাচিত হতে পারে সেটা আরও ব্যাপক পরিসর আমরা করতে পারবো। আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। CSRM ডিবিসি ইলেকশন এক্সপ্রেস আজ সারাদিন ছিলাম এই জেলায় এবং আরও কিছুক্ষণ থাকবো। পরবর্তী সংবাদে আমরা নতুন কোনো প্রার্থী নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ আমাদের সাথেই থাকুন, ভালো থাকুন।